নিষিদ্ধ অনুভূতি পর্ব 41। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দে যেন অদ্ভুত এক অশনি সংকেত হয়ে বাজল আদিলের কানে। বারান্দার রেলিং আঁকড়ে ধরে নির্বিকার ভঙ্গিতে বসে রইল। বুকের ভেতর তার ধক ধক করে উঠছে একটা অচেনা ভয়, অজানা আশঙ্কা যেন আদিলকে গ্রাস করে ফেলেছে। অহনা অবাক চোখে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না হঠাৎ করে আদিলের এমন পরিবর্তনের কারণ কি। কবিতা ঠোঁটের কোণে সে তাচ্ছিল্যে হাসি ঝুলিয়ে রেখে উঠানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পরের মানুষটাকে দেখে আদিলের শির ডাকা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। বেগুনি রঙের জর্জের থ্রি পিস, হালকা বাতাসে ওড়না দুলছে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে সানগ্লাস, পায়ে উঁচু হিল, পুরো অবয়বে এক ধরনের আধুনিকতা ছোঁয়ারে এসে এই অপূর্ব সুন্দর নারীকে আদিল চেনে, ভীষণভাবে চিনে। আদিলের খুব পরিচিত সেই মুখ, মিথিকা নামটা নিজের অজান্তেই ঠোঁট ফসকে বেরিয়ে এলো আদিলের। অহনা চমকে তাকালো। কে? আদিল কোনো উত্তর দিল না। তার দৃষ্টি স্থির হয়ে আসে নিচের উঠানে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। এত বছর পরেও মেয়েটা বদলায়নি, শুধু চোখের দৃষ্টিটা আগের চেয়ে অনেক বেশি কোমল মনে হলো আদিলের কাছে। এই মেয়েটাকে তো আদিল সর্বপ্রথম ভালোবেসেছে, এমনকি ভালোবেসে বিয়েও করেছিল। অহনা বুকের ভেতরটা হঠাৎ করেই হালকা কেঁপে উঠল। এই মেয়েটাকে কেন আদিলের মুখে এমন অদ্ভুত ছাপ পড়ে আছে? নিচে দাঁড়িয়ে থাকা কবিতা মাথা উঁচু করে বারান্দার দিকে তাকিয়ে বলল, এভাবে লুকিয়ে থাকার কিছু নেই আদিল, নেমে এসো, অতিথি এসেছে। অহনা বিড়বিড় করে বলল, অতিথি? কিন্তু এই শব্দটার ভেতরে যে বিষ মিশে আসে সেটা কি অহনা বুঝতে পেরেছে? অহনা ধীরে বলল, আপনি চেয়ে নেন মেয়েটাকে? আদিল এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো, তারপর ধীরে, খুব ধীরে বলল, হ্যাঁ চিনি। কে উনি? আদিল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার অতীত। এই একটুকু কথাতেই যেন হাজারটা প্রশ্ন জমে গেল অহনার মনে। অজানা আশঙ্কায় গুমড়ে উঠে বলল, কি? আমাকে সবটা খুলে বলুন। আদিল উঠে দাঁড়ালো, অহনার দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, নিচে চলো, জানতে পারবে। ড্রয়িং রুমে সবাই বসে আছে, পরিবেশটা অদ্ভুত একরকমের ভারী হয়ে আছে। নীলিমা জাহান আর রূপালী শিখ তার বিস্মিত চোখে তাকিয়ে আছেন। মিথিকা সোফায় হেলান দিয়ে বসে আছে, যেন এই বাড়িটা তার নিজের। তার পাশে কবিতা গম্ভীর হয়ে বসে আছে। আদিল ধীরে পায়ে হেঁটে ড্রয়িং রুমে প্রবেশ করলো, তার পেছনে অহনা। অহনা বিনা শব্দে মাথা নিচু করে আদিলের পাশে এসে দাঁড়ালো। মিথিকা ঠোঁট পাকিয়ে বলল, কেমন আছো আদিল? অনেকদিন পর দেখা, তাই না? আদিল কঠিন স্বরে বলল, তুমি এখানে কেন এসেছো? মিথিকা হালকা হেসে বলল, এভাবে অভ্যর্থনা জানাবে? আমি কিন্তু এই বাড়িরই এক সময়কার বউ ছিলাম, আজও থাকতাম। মাঝখানে কেউ একজনের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা আলাদা হয়ে গেলাম। কথাটা বলে মিথিকা কবিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঘরে নিস্তব্ধ নেমে এলো। অহনা মাথাটা যেন ঝিমঝিম করে উঠল। এই বাড়ির বউ? অহনা ধীরে ধীরে চোখ তুলল আদিলের দিকে। আদিল চোখে অনুতাপ, বিরক্তি আর চাপার আগে মিশেল ফুটে উঠেছে। নীলিমা জাহান এবার তেজি গলায় বলল, কেন এসেছো তুমি? আর কবিতা, তোমার লাজ লজ্জা নেই? এত কিছু পরেও এই বাড়িতে পা রাখা সাহস হলো কি করে? অহনা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আদিলের দিকে তাকিয়ে বলল, আদিল এটা কি সত্যি? আদিল অহনার দিকে মলিন চোখে তাকালো, কিছু বলতে যাবে তার আগে কবিতা বলে উঠল, সত্যি না তো কি? আমি একা কেন শাস্তি পাবো? তাই আমি মিথিকার সাথে যোগাযোগ করে ওকে সবার সামনে নিয়ে এসেছি, যাতে আদিলের ব্যাপারে তুমি সবটা জানতে পারো। আদিল চুপ করে দাঁড়িয়ে আছে। কবিতা আবার বলে উঠল, অহনা, তোমার মনে আছে তোমাদের বৌভাতের দিন আমি তোমাকে বলেছিলাম আদিলের একটা মেয়ের সাথে গভীর সম্পর্ক আছে? মিথিকা হচ্ছে সেই মেয়েটা। কলেজ থেকে ওদের সম্পর্ক ছিল, ওরা লুকিয়ে বিয়েও করেছে। আমি ওই দিন ফোনে তোমাকে সবটা বলতে চেয়েছিলাম, তুমি তো ফোনটা কেটে দিলে। অহনা কাতর স্বরে আদিলের দিকে তাকিয়ে বলল, আমি আপনার থেকে সবটা শুনতে চাই। আদিল গম্ভীর শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, ও আমার প্রথম স্ত্রী ছিল। এক মুহূর্তে যেন সব কিছু থেমে গেল। অহনার বুকের ভেতরটা হু হু করে উঠল। অহনা আর কিছু বলতে পারল না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন হঠাৎ করে তার চারপাশে পৃথিবীটা বদলে গেছে। মিথিকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ছিল না, এখনও আছে। ডিভোর্স হয়েছে ঠিকই, কিন্তু সম্পর্ক কি এত সহজে মুছে যায়? আমার তো মনে হয় তুমি আমাকে এখনও ভালোবাসো। আদিল রেগে উঠে বলল, স্টপ ইট মিথিকা, আমাদের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে অনেক আগেই। শেষ? মিথিকা দু কদম এগিয়ে এসে বলল, শেষ হলে আমি আজ এখানে আসতাম না আদিল। কবিতা হালকা গলায় বলল, আমিও কিন্তু এমনি এমনি আসিনি, আহনাবের সাথে কিছু কথা আছে। রূপালী শিকদার এবার কঠিন গলায় বললেন, কি দরকার? আর আহনাব তোমার চেহারাও দেখবে না। মিথিকা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, সরাসরি অহনার দিকে তাকিয়ে বলল, তোমার নাম অহনা, তাই না? অহনা কিছুটা থমকে গেলেও নিজেকে সামনে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। মিথিকা এগিয়ে এসে অহনার খুব কাছে দাঁড়ালো, তার চোখে অদ্ভুত এক হাসির ঝিলিক দেখা যাচ্ছে। তুমি জানো, তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছো সেটা একসময় আমার ছিল। অহনার গলা শুকিয়ে গেল। আদিল এগিয়ে এসে অহনার সামনে দাঁড়ালো, যেন অহনাকে আড়াল করতে চাইছে। যা বলার আমাকে বলো। মিথিকা এবার গম্ভীর হয়ে গেল, আমি যা বলো সরাসরি বলবো। আমার টাকা দরকার, ফিরে চাইছি না, এটা তো আমার অধিকার।
মানে আমাদের কাবিনের টাকাটা নিতে এসেছি। আদিল অবাক হলো না, কঠিন স্বরে বলল, কত? 5 লাখ। আমাদের কাবিন তো 5 লাখ ছিল। নীলিমা জান চিৎকার করে উঠলেন, কি বলছো তুমি? মিথিকা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, অবাক হওয়ার কিছু নেই, আমি আমার পাওনা চাইছি। আদিল তীক্ষ্ণ গলায় বলল, তুমি নিজে থেকে এই সম্পর্কটা ভেঙে চলে গেছো আর এখন এসেছো টাকা নিতে? মিথিকা কটাক্ষ করে বলল, তোমার এত কথা শোনার ইচ্ছে নেই, টাকা দাও, আমি চলে যাচ্ছি। আর একটা কথা, আমার তোমাকে ডিভোর্স পেপার পাঠানোর পিছনে কবিতার চক্রান্ত আছে। ও তোমাকে না পেয়ে তোমার নামে আজেবাজে কথা বলেছে, তুমি নাকি ওর সাথে সম্পর্কে জড়িয়েছো, আরও নানান কথা, সেগুলো বলতে চাইছি না। অবশ্য অর্ধেক কথা আমি ভুলেও গেছি। নীলিমা জান রাগী গলায় বলল, তারপরেও তুমি কবিতার সাথে এই বাড়িতে এলে? তুমি আর কবিতার দুজনের নির্লজ্জ। মিথিকা হালকা হেসে বলল, ওর সাথে কথা বলার রুচি তো নেই, তবুও নিজে জুনে এসেছি। আমার এখন টাকার দরকার আছে, আমার হাজব্যান্ডের ব্যবসার জন্য। কবিতা বলল, ওর এক্স হাজব্যান্ড থেকে টাকা নিতে যাবে। আমি ভাবলাম তাহলে আমি কেন মাফ করব, তাই চলে এলাম। রূপালী শিকদার উঁচু স্বরে বলে উঠল, আদিল, টাকা দিয়ে এই মেয়েটাকে বিদায় করো। আর কবিতা, তোমাকে তো অহনাব টাকা পাঠিয়ে দিয়েছে, আর কত চাই? কবিতা তেজি গলায় বলল, অহনাব অর্ধেক দিয়েছে। আমাদের কাবিন 25 লাখ ছিল, ও আমাকে 10 লাখ দিয়েছে, আর পুরো টাকা এখনও দিতে হবে। না হয় শিকদার বাড়ির সব সদস্যকে জেলের ভাত খাওয়াবে। আর এটা ফাঁকা হুমকি না। আদিল এগিয়ে এসে কবিতার সামনে দাঁড়ালো, তোমার এই হুমকি অন্য কোথাও দাও, কাজে লাগবে। আমরা তোমার এই 3rd ক্লাস হুমকিতে ভয় পাই না। কবিতা শব্দ করে হাসলো, ব্যঙ্গ করে বলে উঠল, আরে শোনা, ভয় পেও না। এক বউ যাওয়ার পরে তো তুমি রাগী ছন্নছাড় ইগোয়েস্টিক হয়ে গেছিলে, এই বউ চলে যাওয়ার পর তোমার কি হবে? কবিতা একটু থেমে আবার বলে উঠল, আমাকে দরকার হলে। কবিতা কথা শেষ করতে পারলো না, তার আগেই আদিল সর্বশক্তি দিয়ে কবিতার নাক বরাবর এক ঘুষি বসিয়ে দেয়। কবিতার সাথে সাথে নাক ধরে মাটিতে বসে পড়ে। নাক থেকে হাত ছড়ালে দেখতে পাই হাতের তালু লাল রক্তে ভেসে গেছে, নাক বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে। কবিতা শব্দ করে কেঁদে উঠল, আমাকে হাসপাতালে নিয়ে যান, আমার নাক ফেটে গেছে। আ আ কবিতা জোরে জোরে কাঁদছে। নীলিমা জান বাইরে গিয়ে গাড়ির ড্রাইভারকে ডেকে আনে, একে হাসপাতালে নিয়ে যাও। কবিতা ব্যথায় যন্ত্রণায় উঠতে পারছে না, উঠতে গেলে পড়ে যাচ্ছে, তবুও কেউ এগিয়ে এলো না। কোনো মতে টেবিল আঁকড়ে ধরে উঠে দাঁড়ালো। কবিতা সবার দিকে তাকালো, সবাই মুখ ফিরিয়ে আসে। অবশ্য কবিতা এখন কথা বলার অবস্থায় নেই। আদিলের দিকে একবার তাকিয়ে দেখলো, এরপর নাক চেপে ধরে বাইরের দিকে অগ্রসর হলো। আদিলের চোখ মুখ লাল হয়ে আছে। অহনা এক কোণায় পাথরের মতো দাঁড়িয়ে আছে, ভিতরে কি চলছে বোঝা দায়। মিথিকা ভয় পেয়ে আছে, আদিলের এইরূপ আগে দেখেনি। মিথিকার সাথে সম্পর্ক থাকাকালীন আদিল নরম মেজাজে ছিল, এখনকার মতো এমন উগ্র বেপরোয়া রাগে ছিল না। কবিতা অবশ্য আদিল সম্পর্কে ওকে অবগত করেছিল। আদিল, একেও বিদায় করো। আদিল বিনা বাক্য দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। মিনিট 5 এর মধ্যে হাতে একটা চেক নিয়ে ফিরে এলো। মিথিকার সামনে দাঁড়িয়ে চেক বাড়িয়ে দিল, এরপর কঠিন স্বরে বলল, আউট। মিথিকা চেকটা হাতে নিয়ে কিছু বলতে যাবে, তারা আগেই আদিল পাশে থাকা ফুলের টব তুলে ফুরলে সুরে মারল। এরপর রাগী গলায় বলল, আর একটা কথা বললে এখানেই পুঁতে ফেলবো, গেট আউট। আদিলের হুঙ্কারে মিথিকা সমেত সবাই যেন কেঁপে উঠল। মিথিকা আর কিছু বলল না, দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। রূপালী শিকদার মাথায় হাত দিয়ে বসে পড়ল। নীলিমা জাহান মলিন মুখে দাঁড়িয়ে আছে। শিকদার বাড়ির উপর একটু আগে যেন ঝড় বেয়ে গেছে। নীলিমা জাহান হঠাৎ বলে উঠল, আদিল, অহনা কোথায়? আদিল চমকে গেল, পিছনে ফিরে তাকাতে দেখলো অহনা নেই। এতক্ষণ তো এখানে ছিল। তো বন্ধুরা, আজকে পর্বটা এই পর্যন্ত। পরবর্তী পর্বটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিষিদ্ধ অনুভূতি গল্পের আর সামনে 2 থেকে 3টা পর্ব আসবে বন্ধুরা। তো কেমন লেগেছে পর্বটি সেটা কমেন্টে জানাবে, আর ভিডিওতে লাইক দিয়ে দেবে।